আমার শিক্ষক নেটওয়ার্কে সকল সহকর্মী পরক্ষণিত লেখা শুরু করেছেন, বিরোধিতা করা শুরু করেছেন, বিবৃতি দেওয়া শুরু করেছেন। জুলাই পরবর্তী আমি প্রত্যেকটি ঘটনার জন্য আমি শিক্ষক নেটওয়ার্কে ব্লেম করব, কারণ আমি বলছি কারণ আমি যে ঘটনাগুলো 3 দিন আপনি বললেন না 3 দিন আপনারা ছাড় দিতে চেয়েছেন, আপনি 3 দিন কেন ছাড় দিতে চাইলেন? সেই 3 দিনের ভেতরেই ছিল আজকের যে অরাজকতা, তার বৃষ্টি ওই 3 দিনের আমি আমার কথাটা আপনি মিসরিড করেছেন। বলেন। আমি একজন সোশিওলজিস্ট হিসেবে, একজন গবেষক হিসেবে জিনিসটাকে আমি দূর থেকে দেখেছি। আমি 3 দিন, আমি তো বলেছি যে 1 ঘন্টাও আমরা এনজয় করার সুযোগ পাইনি, উদযাপন করার সুযোগ পাইনি। আমি পরক্ষণিত লেখা শুরু করেছি। আমার শিক্ষক নেটওয়ার্কে সকল সহকর্মী পরক্ষণিত লেখা শুরু করেছেন, বিরোধিতা করা শুরু করেছেন, বিবৃতি দেওয়া শুরু করেছেন। আমি আপনাকে আমারটা অন্তত দেখাতে পারবো, বাকিদেরটাও আমি সংগ্রহ করে দেখাতে পারবো। আমারটা আমি আজকে আপনাকে দেখাবো যে আমি 5 আগস্টে কি লিখেছি, 6 আগস্টে কি লিখেছি, 7 আগস্টে কি লিখেছি। আমি তখন শো করি, বরং আমাকে আওয়ামী লীগের ট্যাগিং করা হয়েছে, রাইট? তো ওই ট্যাগিং নিয়ে কথা বলবেন না। ট্যাগিং নিয়ে আমাকে জামাত, আমাকে বিএনপি, আমাকে মানে সিআইএ এজেন্ট, আমাকে আওয়ামী লীগের বাকশালী, শাহবাগী, আমার তো সবই আছে, সেটা অসুবিধা নেই। ট্যাগিং নিয়ে সাথে জড়িত আপনি দেখেন খুঁজে, আপনি যদি বলেন যে এগুলো শিক্ষক নেটওয়ার্ক যুক্ত নয়, আমার মনে হয় সেটি না, ওই যে $1 মিলিয়ন কথা আসছে। আমার শিক্ষক নেটওয়ার্ক, আপনি কি বলতে চান যে শিক্ষক নেটওয়ার্ক ছিল আন্দোলনের বুদ্ধিভিত্তিক জায়গায়? যত সবটা অবশ্যই ক্রেডিট দিবেন না। অনেকে ধরেন আসিফ নজরুল একাই অনেক কিছু করেছেন, আরো অনেকেই বুদ্ধিভিত্তিক কন্ট্রিবিউশন করেছেন। কথা হলো যে সাংগঠনিকভাবে আপনি যদি শিক্ষক নেটওয়ার্কের অনেককেই আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা কখনোই ইসলামিক দলের সমর্থক হতে পারে, তারা কখনো ইসলামিক দলগুলোর সঙ্গে পাশাপাশি দাঁড়াতে পারে, মমিনুল হকের মতো ইসলামিক নেতার পাশে দাঁড়াবে, আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না। আর সাধারণ মানুষ শিক্ষক নেটওয়ার্কের কেউ যায়নি তো সব সভায়। শিক্ষক নেটওয়ার্কের রেজাল্ট বাইপাস করা হয়েছে, মানে পরে করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের যে দায়িত্ব একটা গণতান্ত্রিক সাম্যের, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যদি আমাদের একটা অঙ্গীকার থাকে, সেটার জন্য সবসময় চেষ্টা করেছি। এখন হয়তো আপনি দেখতে পান এখন অনেক chaos। শুনেন, আপনি দেখেন এই যে আন্দোলনকারীদের একটা বড় অংশ, আপনি এই জায়গাটা ঠিকই বলেছেন যে ওই আন্দোলনে আপনার আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ ছিল না। এমনকি আমি চিনি অনেক আওয়ামী লীগ আর ওই আন্দোলনে যুক্ত ছিল, এমনকি অনেক সদস্য পদত্যাগ করেছে এবং যোগ দিয়েছে আন্দোলনে, রাইট? এমনকি আওয়ামী লীগের ধরেন বাবা মা আওয়ামী লীগের রাজনীতি করে, সন্তান এই আন্দোলনে যুক্ত, এরকম অসংখ্য ঘটনা আছে। কারণ ইলেকশন করেছে ইয়েতে, তাই না? আমি বলি যে এটা হচ্ছে কি আমরা আমাদেরকে ঘায়েল করার জন্য আমাদের জাতিগত কোড ব্যবহার করা হয়েছে। মানে কি, এত তরুণের মৃত্যুর জন্য তো কেউ বাংলাদেশের মানুষ কখনোই এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না, কোনোদিনও করেও নি বাংলাদেশের মানুষ। সেইভাবে করে আমাদেরকে ওই আন্দোলনে যারা মানুষ সামিল হয় সেই ব্যবস্থা, সেটাই মেটিকুলাস ডিজাইনের অংশ। আমার পয়েন্ট সেখানে না। তাই আমি একটা সাধারণ মানুষ, আমি তো যুক্ত হব। আমি যখন দেখবো আমার সন্তানকে হত্যা করছে আমার দেশের পুলিশ, আমি কি ঘরে বসে থাকবো নাকি? নিশ্চয়ই নয়। কিন্তু আপনারা যারা শিক্ষক নেটওয়ার্ক, দেখুন আপনারা তো সংখ্যায় কম, কিন্তু আপনারা তো খুবই ইনফ্লুয়েন্সিয়াল, সবার উপর আপনাদের ইনফ্লুয়েন্স আছে, রাইট? এবং যখন আপনাদেরকে সামনে দেখবে তখন কি কেউ ভাববে, ধরেন আপনি একজন একটা প্রগতিশীল অংশের লোক, কিন্তু আপনি জঙ্গিদেরকে, ইসলামিস্টদেরকে সমর্থন করবেন, আপনার কথার মধ্য দিয়ে তারা সমর্থন পাবে, এটা কি কেউ কল্পনা করতে পারে? সমর্থন করেছে এরকম আমাকে একটা প্রমাণ দেখান। আপনি তো ধরে নিচ্ছেন। এইটাই ব্যাপার হলো যে আন্দোলনে সবাই ছিল, ওর মধ্যে ইসলামিস্টও ছিল, লেফটরাও ছিল। আচ্ছা দেখি তো সুমিখান কি বলেন এটার উত্তরে। সুমিখান একটু বলুন যদি আমাকে। একটা শেষ পয়েন্ট বলে শেষ করি, যে আপনারা দুজন সহ-আলোচক যেটা বলছেন যে একটা খুবই বিভীষিকাময় চিত্র এবং একটা বিরাট ষড়যন্ত্র, এবং ইউনূস সরকার মানে আওয়ামী লীগকে উৎখাত করে সবাই একটা পাপ করেছে, এখন সেই পাপের ফল ভোগ করছে। এখন আপনারা কি সামনে দেখেন না যে একটা ইলেকশন হবে? আপনারা কি দেখেন না সেটা একটা ফেয়ার হওয়ার চান্স আছে? আপনারা কি দেখেন না সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আসতে পারে এবং দেশটা 2 বছরের জন্য ঠান্ডা থাকতে পারে? সেটা কি দেখেন না, নাকি আপনারা পুরোটাই হতাশ? এবং আপনারা মূল রাজনীতি, আমার প্রশ্ন দুটো, একটা যে মূল রাজনীতিতে আবার ফিরে আসার জন্য আপনারা কি ভাবছেন? এই ষড়যন্ত্রমূলক কথাবার্তায় চালিয়ে যাবেন বিদেশ বসে, নাকি আপনার কি মনে হয় ইলেকশন হবে?
আমি বিশ্বাস করি ইলেকশন হবে, আমি বিশ্বাস করি ফেয়ার ইলেকশন হবে, এবং বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশটা 2 বছর ঠান্ডা থাকবে। আমি একটু আমার গবেষণায় মনোযোগ দিতে পারবো। এটা যদি আমি বিশ্বাস ধরে না আগাই তাহলে আমার অস্তিত্ব টিকে থাকে না। আমি ফেল করলে স্বীকার করবো যে এটা হয়নি, যেমন একটা জুলাইয়ের আন্দোলনের ফলাফল যেমন বলেছিলাম সেটা হয়নি। হামিদুল হক, তাই যদি হয় আপনি চমৎকার, আপনি আশা করছেন নির্বাচন হবে, কেন আমরা দেখছি না, এটা নিয়ে আপনার খুব চমৎকার। একটি ঐতিহাসিকভাবে রাজনৈতিক ভূমিকা পালনকারী একটি সংগঠন, ৭৩ বছরের একটি রাজনৈতিক সংগঠনকে আপনি একেবারে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাদের সমর্থন কি কিচ্ছু দরকার নাই, বাড়ি ঘর নিশ্চিহ্ন করে এক একজনকে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত দিচ্ছেন না, আর আপনি বলছেন ফেয়ার নির্বাচন? হাউ ক্যান ইউ? আপনি একজন সোশিওলজিস্ট বলে ক্লেম করছেন, শিক্ষক হিসাবে ক্লেম করছেন, সরি টু সে, মাই অ্যাপোলজি। আমি তো আপনাকে ওই জায়গাতে আপনার ভূমিকা প্রশ্নবিদ্ধ দেখতে পাচ্ছি, কেননা আওয়ামী লীগ তো সব, আপনি সব স্ক্রিনশট আছে, তাহলে আপনি ফাইল খুলেন, ইন্টারনেট খুলেন, আপনি সবগুলো হচ্ছে গিয়ে আর্কাইভ খোলেন, কবে, কখন, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনার আওয়ামী লীগ রাজনীতিতে আসতে দেয়নি? হ্যাঁ, জামাতকে নিষিদ্ধ করেছে। জামাতকে নিষিদ্ধ করার কারণ আছে, কারণ যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন অপরাধ প্রমাণিত হয়েছে, ৭১-এ জামাতের গণহত্যা, মানবতা বিরোধী তাদের অবস্থান এবং তাদের অপরাধগুলো, গণধর্ষণ, গণহত্যা এবং নারী নির্যাতন, অগ্নিসংযোগ, এই অপরাধগুলো যখন লিগেলি ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট 1972, যেটা পৃথিবীতে একমাত্র বঙ্গবন্ধু এই আইনটা করে গেছেন, পৃথিবীর কোথাও কোন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী আদালতে এতটা আপনার ন্যায়সঙ্গতভাবে আইন নেই। কেননা এই আইনে, অন্য আইনগুলোতে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার হচ্ছে, এখনো খুঁজে খুঁজে নিয়ে ওদের সংযুক্ত যারা ছোট তখন জন্মানো শিশু থাকলে তাকেও আইনে ঝুলাচ্ছে। তাদের আমি এত ক্লেম করেন না, যেমন ক্যাঙ্গারু আদালত এবং স্কাইপ কেলেঙ্কারি, এসব ভিন্ন মত আছে। আপনি আমাকে শেষ করতে দিন, কারণ আপনার কথারই জবাব দিচ্ছি আমি। আপনি তো ভীষণ আত্মবিশ্বাসী এই সরকারের উপর, এই জন্য আমি পয়েন্টে সরকারের উপরে না, এটা একার সরকার নির্বাচনের এই জন্য বলছি। আওয়ামী লীগ আমলে একমাত্র জামাতকে নিষিদ্ধ করার পিছনে আইনগত আপনার যে ধারাগুলো আছে সেই ধারা অনুযায়ী ওদেরকে যখন বঙ্গবন্ধু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধু জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধু ওদের যারা অপরাধ সরাসরি প্রমাণিত হয়েছে, ঘাতক যারা, তালিকা করে বুদ্ধিজীবী হত্যা মঈনুদ্দিন থেকে শুরু করে তারা প্রত্যেকে, এবং রাও ফরমান আলীর ডায়েরি, এই পাক সেনাবাহিনীর যে হচ্ছে গিয়ে গোয়েন্দা প্রধান তার ডায়েরি, এগুলো সবগুলো নিয়ে তালিকা করে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে, সাক্ষী আদালতে দিয়েছে। এগুলো প্রত্যেকটা সাংবাদিক, আপনার বন্ধু স্বজন, আপনি তো তখন ঢাকাতেই ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, অনেক শিক্ষাবিদও গেছেন কোর্টে, প্রকাশ্যে বিচার প্রক্রিয়া ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে হয়েছে, প্রমাণ হয়েছে, তখনই সাজা হয়েছে। তাহলে অন্য কোনো দলকে যখন নিষিদ্ধ করেনি, এদের অপরাধ হয়েছে বলে ধারাবাহিক অপরাধের মধ্যে দিয়ে এরা, যদি জিয়াউর রহমান 79-এ আপনার গোলাম আজমকে নাগরিকত্ব না দিত, যদি জামাতের রাজনীতি উনি সেই আবারও বৈধ করে না দিতেন, তবে কি দেশে জামাতের সেই গুপ্ত হত্যা, রক কেটে গলা কেটে হত্যা, নিরীহ ছাত্র ইউনিয়নের শাহাদাতকে আপনার হচ্ছে গিয়ে চট্টগ্রাম কলেজে 1984 সালে হত্যা ধারাবাহিকতার মধ্যে দিয়ে এসেছে। তাহলে আপনি চাইছেন যে, আপনি দোষী করছেন, যে দায়ী করছেন আওয়ামী লীগকে যে ওরা হেফাজতের সাথে চুক্তি করেছে, জামাতের সাথে গোপন চুক্তি করেছে, জামাতের সাথে গোপন চুক্তি করেছে দায়ী করছেন, তার মানে জামাতের সাথে চুক্তি করাটা অপরাধ। চমৎকার। তাহলে জামাতকে দেশে বৈধতা দেওয়াটাও নিশ্চয়ই অপরাধ। তাহলে যারা
ওসামা বিন লাদেনের সাথে গিয়ে তার বডিগার্ড হয়েছিল, তারা এসে যখন ঢাকাতে প্রেস কনফারেন্স করে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান বলে বলে প্রকাশ্যে মিছিল করেছে, তারা যখন আমার মতো সাংবাদিককে গ্রেফতার করে জেলে নিয়েছিল যে তালেবান কোথায় জানো 2002 সালে, এরকম শাহরিয়ার কবিরদেরকে গ্রেফতার করে জেলে নিয়েছিল, তখন একটা মাহফুজা নাম থেকে শুরু করে মতিউর রহমান থেকে শুরু করে, যেহেতু আমি ডেইলি স্টার গ্রুপের পত্রিকাতে কাজ করি, তারা তখন একটা সোশ্যাল ভয়েস ছিল। আজকে না মাহফুজা নামের ভয়েস, না মতিউর রহমানের ভয়েস, তারা বরঞ্চ সবাই মিলে মেটিকিউলাস প্ল্যানের অংশ হয়ে একটা গণতান্ত্রিক সরকারকে নামালেন ফ্যাসিস্ট বলে। গণতান্ত্রিক সরকার শিক্ষক বলে গণতান্ত্রিক সরকার ছিল, অবভিয়াসলি গণতান্ত্রিক সরকার। আপনি তো আইনগতভাবে দেখাতে পারছেন না। ইলেকশন এগুলো তো চালাকি কথাবার্তা, এগুলো বললেন না প্লিজ। না, আপনি আইনগতভাবে দেখান ওরা গণতান্ত্রিক ছিল না। প্রথম ইলেকশনটা ঠিক ছিল, তিনটা ইলেকশন তো আদালতে দেখান। আপনি তো মুখে বললে হবে না। আমি আপনাকে এই উদাহরণও দিলাম, যখন আপনার ওয়ার্ল্ড ক্রাইম ট্রাইব্যুনালে 71-এর ঘাতকদের বিচার হচ্ছে, কতটা স্বচ্ছতার সাথে ওনারা আরাম করে চেয়ারে বসে সম্মানের সাথে একটু কম বলেন। আজকে দাঁড়াতে দিচ্ছেন না। আজকে আসাদুজ্জামান নূরকে উনি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গেছে, ওনাকে মারধর করছে একজন সম্মানিত। সেগুলো দায় আমার না, আমি এগুলো ক্রিটিক। তাহলে আজকের সরকারকে আপনি ভীষণ সম্মান করছেন। সরকারকে আমি 0% রিগ্রেট নাই, একদমই নেই। 0% রিগ্রেট হলো আমার আন্দোলনে অংশ নেওয়া 5 আগস্ট আন্দোলনে আপনি অংশ নেওয়াটা কেন রিগ্রেট থাকবে না? এই আন্দোলনটা আপনি নামিয়ে আজকে উমামা পর্যন্ত পদত্যাগ করতে হচ্ছে, ওদের রিগ্রেট আছে। প্রতিটা নারীকে, আপনার নীলা ইসরাফিলকে কি পরিমাণ হেনস্থা করা হচ্ছে, তাদেরকে আপনারা ক্ষমতায় এনেছেন আন্দোলন করে, কেন রিগ্রেট হচ্ছে না? সেখানেই আমার প্রশ্ন, সেখানেই আপনার ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকুক। আমার 0% রিগ্রেট। আমি যেমন ধরেন যে ডক্টর নুরুন নবী উনি বীর মুক্তিযোদ্ধা, উনি একটা কজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, আমি তাকে অবশ্যই স্যালুট শ্রদ্ধা জানাই সব মুক্তিযোদ্ধাদের। উনি কি কোনো কারণে কোনো রিগ্রেট করেন আজকে জীবনের শেষ বয়সে? কেন? কিসের আমি এক ধরনের কজে একটা গণ আন্দোলনে অংশ করবেন। সরি, আপনি বলেন যে উনি কেন রিগ্রেট করবেন? করবেন না, আমি তো করতে বলছি না। আমি আমার একটা কজে আন্দোলনে যোগ দিয়েছি। আপনি যেটা করেছেন, একটা শান্তিপূর্ণ দেশকে আপনারা ধ্বংসস্তূপে পরিণত করেছেন। ওটাই শান্তিপূর্ণ দেশ। আমরা সাংবাদিকরা কারো চাকরি নেই, আমরা সাংবাদিকরা দেশে দেশে পথে পথে উদ্বাস্তুর মতো ঘুরছি, আমাদের মাথার উপরে ছাদ নাই। কেন আমরা কি করেছি? একটা প্রশ্ন করলে মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার সাথে সাথে প্রতিষ্ঠিত 4 জন সাংবাদিক অফিসে গিয়ে শুনে ওদের চাকরি নাই। Do you want to say আমি 2019 সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে কেন এসেছি সেই কাহিনী জানেন? আপনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে কেন এসেছেন ওই কাহিনী অবশ্যই, যদি সেটার পিছনে এই ধরনের কোনো থেকে থাকে, অপরাধ থেকে থাকে, অবশ্যই সেটা খারাপ। তার মানে এটা নয় কেন আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, ঢাকা সাংবাদিক ইউনিয়নে জাপানপন্থী তো অসংখ্য লোক, বিএফইউজিতে জামাতপন্থী অসংখ্য লোক, এরা প্রেস ক্লাবের সাথে সাথে আপনার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি, আজকে কতজন সাংবাদিক জেলে? কেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত উনি কি অপরাধ করেছেন? কেন কারাগারে থাকবেন? ওদের সদস্য পদ পর্যন্ত কারাগারে কি প্রসেসে নেওয়া হয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। না, কেন আপনাকে বাংলাদেশের সাংবাদিকতাকে, গণমাধ্যমকে পেশাটাকে নষ্ট করেছেন ওনার মতো লোকেরা? কেন আওয়ামী লীগ আমলের 15 বছরে আমার নিজের চাকরি ছিল না, আমি নিজে চাকরি পেয়েছি, চাকরি থেকে আমাকে চাকরি করতে দেওয়া হয় নাই, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি, সেগুলো ব্যক্তিগত রোষ থেকে, জিঘাংসা থেকে। আমি কখনো আওয়ামী লীগ করিনি, 0% বেনিফিশিয়ারিও না, বরঞ্চ লুজার। কিন্তু আমার কথা হলো নীতিগতভাবে কখনো আওয়ামী লীগের শাসন আমলে গণমাধ্যম কি প্রশ্নবিদ্ধ হয়েছে? খালেদা জিয়া যখন প্রেস কনফারেন্স ডেকেছে, গণমাধ্যমে একটা লাইন, খালেদা জিয়া যখন প্রেস কনফারেন্স ডাকতেন, ক্যান ইউ রিমেম্বার, অথবা আপনার সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেন তো একটা প্রশ্ন খালেদা জিয়াকে প্রশ্ন করতে পেরেছে কেউ? উনি যা বলবেন পুতুলের মতো আমরা সব সাংবাদিকদের কনফারেন্সে কি হতো আমরা জানি না, ওখানে কি কোনো প্রশ্ন হতো? ওনাকে যখন সুরক্ষা দেওয়া হলো, আপনি দুটো কথা আমাকে বলতে দেন। তখন উনি প্রশ্ন করলেন পুলিশকে, গোপালে গোপালে বলে গালাগাল করলেন তার এলাকা ধরে, এবং ওনার ছোট কনিষ্ঠ পুত্র মারা গেল। শেখ হাসিনা দেখতে গেছেন একজন এক্সিস্টিং প্রাইম মিনিস্টার, তার বিনয়, তার ভদ্রতা, তার মানবিকতা, ঘন্টার পর ঘন্টা গেটের সামনে দাঁড় করিয়ে রেখে পাঠিয়ে দিল। তারপরও বিএনপি ধোয়া তুলসী পাতা, চমৎকার। তারপরও শেখ হাসিনাই অপরাধী,
কেন? কারণ উনি মানুষকে ভালোবেসেছেন, কারণ উনি মানুষের উন্নতির জন্য কাজ করে গেছেন, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, নারীদের নিরাপত্তা করে গেছেন, কোটা তো উনি বাতিলই করেছেন। কিন্তু ওই যে ব্লেম গেম খেলতে হবে, ওই যে একটা দেশকে ধ্বংস করতে হবে, ওই যে আমেরিকা অনেক কিছু চায়, আন্দোলন আবার ফিরে আসার জন্য শেখ হাসিনা দায়ী। এটা আপনি একজন শিক্ষক হিসেবে আপনি যদি বিবেচনা বোধে না নেন, এটা জাতির দুর্ভাগ্য ছাড়া তো আর কিছু না। আপনিও সাংবাদিক, আমি সাংবাদিক, আমি একেবারে বলছি, পয়েন্ট টু পয়েন্ট বলছি, এক্সপ্লিসিটলি বলছি। আপনি তাহলে আমাকে এক্সপ্লিসিটলি ভেবে পয়েন্টগুলো বলতে হবে। আমরা সাংবাদিকরা কি অপরাধ করেছি? কেন আমরা দেশে থাকতে পারবো না? কেন আমাদেরকে জেলে নেওয়া হবে? কেন আমাদের নামে এতগুলো অপরাধের আমাদের তালিকা করে হচ্ছে গিয়ে ইয়ে করে দেওয়া হবে? আমরা কি অপরাধ করছি? হত্যা মামলার আসামি আমরা কি হত্যা করেছি? কাকে হত্যা করেছি? কেন হবে সেটা? কেন হবে? রাজনীতি করে থাকে, গাজী গ্রুপের সব ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে। সালমান এফ রহমান অপরাধী, 60,000 ওনার ওয়ার্কার আজকে পথে। এদের জীবন জীবিকা কোথায়? এস আলমের ব্যাংকের যারা আছে সবাই কাঁদছে, এতজন চাকরিচ্যুত হয়েছে, শত শত হাই অফিসিয়াল চাকরিচ্যুত, ওদের পরিবার খাবে কি? এস আলম অপরাধ করেছে। পৃথিবীর কোন দেশে হয়েছে কি ইমরান খান কারাগারে? ইভেন পাকিস্তানের কথা আমরা বলি, পাকিস্তানেও কি এরকম দুঃশাসন কেউ করেছে? এখন বাংলাদেশে যেগুলো করছে, পাকিস্তানের আর্মির বড় কর্মকর্তারা এখানে এসছে, ঢাকা এসেছে, দুটো জাহাজে করে। এখন যেটা হচ্ছে, আপনি কি এতটা নিরাপদ মনে করছেন নিজেকে? এখন যেটা হচ্ছে, আমি একই রকম আপনার মতো করে সমালোচনা করি। সুলতানা রহমান আমার ফেসবুক প্রোফাইলে আমি কি লিখি উনি দেখেন আমাকে সরকারের ডিফেন্ডার হিসেবে ভাববেন না। দ্যাটস হোয়াই আই এম আস্কিং। জিরো রিগ্রেট হলো আমার আন্দোলনে অংশ নেওয়া নেই, সেই জায়গাটা আপনি বুঝতে পারছেন না। আমরা তো 90-এর আন্দোলনে অংশ নিয়েছিলাম। একজন স্বৈরাচারী সরকার দীপালি শাহ থেকে শুরু করে গুলি করেছে ছাত্রদের মিছিলে, একটা মানুষের নিরাপত্তা ছিল না। আপনি কি সেই পরিবেশ কি ছিল শেখ হাসিনার আমলে? ক্যান ইউ ক্লেম দ্যাট? শেখ হাসিনার আমলে, এরশাদের আমলে এরশাদকে বলা যেত তুই স্বৈরাচার, শেখ হাসিনার আমলে স্বৈরাচারকে স্বৈরাচার বলা যেত না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। স্বৈরাচারকে স্বৈরাচার কি হিসাবে বলবেন আপনি? কোথায় কেউ, কোন টেলিভিশনে, কোনটা? সব তো আছে অনলাইনে। কখন ক্রিটিসিজম করেনি শেখ হাসিনা? 2018 সালে ক্রিটিসিজম করা গেছে, এগুলো যায়নি। ফুটেজ আছে টেলিভিশনে। আমি একটা করে উদাহরণ দিই। 2018 সালে রোড সেফটি মুভমেন্ট হলো, আল জাজিরাকে শহীদুল আলম বললেন যে এটা আসলে একটা ইস্যুতে হলেও এখানে জনগণের একটা বিক্ষোভ আছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, ওনাকে রাতের বেলা উঠিয়ে নেওয়া হয়েছে। এটা অন্য কেস, এটা তখন সবাই জানে ওনাকে কি ঘটনায় উঠিয়ে নেওয়া হয়েছে। এই যে আজকে মেটিকুলাস প্ল্যানের নেপথ্যে, এটা সেই তখন থেকেই এই মেটিকুলাস প্ল্যানগুলি হচ্ছিল এবং আল জাজিরাতে পরিকল্পিতভাবে কিছু নিউজ, মিথ্যা নিউজ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার মতো 10 জন আমরা মনে করি যে এই সরকারটা আমার সরকার না, সে জনবিরোধী সরকার। সেটা তো আপনারা বলেছেন অনেকে, আমি নিজেও সমালোচনা করেছি, এখনো করি। আওয়ামী লীগে আমরা যদি মনে করি যে আমি একটু ইন্টারন্যাশনাল লবি করে এই সরকারকে, মাঠেও আমি কাজ করব, আমি দেশের ভেতরেও কাজ করব, ইন্টারন্যাশনালিও কাজ করব। তার মানে এটা না, সেটাকে আপনি কি স্ট্র্যাটেজিক বলতে চান? দোষ না, স্ট্র্যাটেজিক কেন বলছে? কেন মানছেন না আপনি? কেন মানছেন না? চিফ জাস্টিস থেকে শুরু করে আপনার আদালতে গিয়ে সবগুলো বিচারপতিকে নামিয়ে দিয়ে 4 জন বিচারপতির সই জাল করে একটা অর্ডার করিয়ে নিয়ে চমৎকার করে আপনি ক্ষমতাটা দখল করে ফেলবেন। তারপর বলবেন আপনি যে একজন এক্সিস্টিং প্রধানমন্ত্রীকে কমান্ডোদেরকে নিয়ে পার্শ্ববর্তী দেশে আপনি পাঠিয়ে দিয়ে বলবেন এই তো উনি পালিয়ে গেলেন। একের পর এক শোনেন, দোষারোপ করলে শেষ হবে না। এক্সিস্টিং বিচারপতিকে ঘাড়ে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে না? সাধারণ মানুষ, রিকশা চালকরাও বোঝে, তারা সব কথা বলছে। আজকে আপনি কি সিনহা সাহেবের কথা ভুলে গেছেন? জাস্টিস সিনহা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে গোপনে মিটিং করেছিল, সেটা প্রমাণিত। ওনার বিরুদ্ধে প্রমাণ হয়েছে, ওনার বিরুদ্ধে করাপশন, কত কোটি টাকা নিয়েছেন, প্রমাণিত হয়েছে এবং এখনো বলছে সেটা। ক্যান ইউ রিমেম্বার? এখন দেওয়ার নিদর্শন শেখ হাসিনা সরকার করেছে, উদাহরণ সৃষ্টি করেছেন। নো, তার আগে থেকে। আর আপনি যে জামাত বিএনপির কথা বললেন ড্যাশ দিয়ে, 2001 থেকে 5 জামাত বিএনপি সরকার একসঙ্গেই ছিল এবং সংখ্যালঘু নিপীড়ন, নির্যাতন, আমরা তখন জেলে ছিলাম, শারিয়ার কবির জেলে ছিলেন, মুনতাসির মামুন জেলে ছিলেন এবং
আপনার বিদেশি জাইবা মালেক সহ 2 জন বিদেশি সাংবাদিককে অ্যারেস্ট করা হচ্ছে, কোনো কথা বলতে পেরেছিলাম কি 2001 থেকে 4? আমরা দেখেন তো, আমরা এক্সপোজ করেছি ওদেরকে, ওদের চরিত্র সাতকানিয়া জামাতের রাম রাজত্ব আমি হেডলাইন দিয়েছি। তারপর যখন আপনার মেক্কা শিপ নিয়ে লাদেন যখন চট্টগ্রামে গেছে, আমি যখন সেই তথ্য সংগ্রহ করতে গেছি আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, বলেছে ইফতারের দাওয়াত। হ্যাঁ, ইফতারের দাওয়াত বলে অ্যারেস্ট করে আমার বাবা দৌড়তে দৌড়তে পুলিশ অফিসে গেছে যে আমাকে তো পাকিস্তান সরকার অ্যারেস্ট করেছিল, এখন তো আমরা অনেক কষ্ট করে এই দেশটা এনেছি, স্বাধীন দেশ, স্বাধীন সরকার। কতক্ষণ চলবে? আমার ছোট বাচ্চাটার 104 করতে হবে। হ্যাঁ, আজকে ডক্টর ফাহমিদুল হক, ধরেন আজকে যদি আমরা দেখি যে যা হচ্ছে, হ্যাঁ মানে কথা আমি আজকে গাছ লাগাচ্ছি, এখন আমি যদি আপেল গাছ লাগাই আমার আপেল হবে, কমলা লাগালে কমলা হবে। তো আন্দোলনে যে গাছ লাগিয়েছিলেন ফল তো সেটাই হচ্ছে নাকি? তো গাছ লাগাবেন, ফল দায়িত্ব নিবেন না, এটা কি হয়? ফলের দায়িত্ব নিচ্ছি। কি অর্থে? এই সিচুয়েশন, যেটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা যাতে না হয় সেজন্য যথাসাধ্য চেষ্টা করছি। সেজন্য নানান ভাবে নানান উদ্যোগের মধ্যে আছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে যেন গণতন্ত্র ফিরে আসে সেটার জন্য কথা বলছি, কাজ করছি এবং প্রতিটা দুর্ঘটনা, প্রতিটা অনভিপ্রেত ঘটনার জন্য কথা বলছি। এখন এটা যদি বলেন যে তার মানে আন্দোলনটা ভুল ছিল, আমি সেটা মানব না। আন্দোলনটায় সব আওয়ামী লীগের বাইরে সকল মানুষের একটা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে এবং সুলতান আপনিও বলেছেন যে অনেক আওয়ামী লীগারও এতে যুক্ত হয়েছেন দেরিতে। সেই আকাঙ্ক্ষাটা মানুষের কি ছিল? সেই আকাঙ্ক্ষাটা ছিল কোটার বিরুদ্ধে, সেই আকাঙ্ক্ষাটা সরকার পতনের ছিল না। না, এটা সরকার পতনে গেল কেন? এক দফায় চলে গেল কেন বলেন আপনি? এটা একটা সরকার যখন চেপে বসে তখন সরকার পতনের আন্দোলন জুলাইয়ের আগে বললেন না কেন? এটা এই হঠকারী জায়গায় নিয়ে গেলেন কেন? বলতে দেন। বলেন। জুলাই কেন? আমার তো 2018-তেই মনে হয়েছিল রোড সেফটি মুভমেন্ট কিংবা কোটা সংস্কার আন্দোলন এগুলো থেকেই যে কোনো সময় সরকার বিরোধী আন্দোলনে টার্ন নিবে। এটা একটা স্ফুলিঙ্গ হওয়া বাকি মাত্র। কারণ আওয়ামী লীগ সরকার তখন বেশ কয়েক বছর ধরেই একটা ব্যাড গভর্নেন্সের মধ্যে ছিল, রিপ্রেশনের মধ্যে ছিল। আপনি সাংবাদিকতার কথা বললেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে 2011 সাল থেকে শুরু করে আমি একটা কাউন্ট করেছিলাম RSF এ, একবারও সাংবাদিকতার যে সূচক প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেখানে একবারও ইমপ্রুভমেন্ট হয়নি, প্রতিবারই পিছিয়েছে। আপনি RSF দিয়ে তো বাস্তবতা বিচার করতে পারবেন না, সরি টু সে। আমাকে একটা তথ্য দিয়ে তো প্রমাণ বলতে হবে জিনিসটা। আপনি বলছেন আপনি মানছেন না, কিন্তু আমার কাছে তথ্য আছে, আমি সেই অর্থে বলছি। এবং RSF গ্রহণযোগ্য, বাস্তবতা তো সেটা না। ওটা তার বিএনপি জামাতের পয়সায় হয়নি, যার পয়সাতেই হোক, বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা ভিন্ন আপনি কিভাবে বলেন? আপনি আরেকটা তথ্য দেন। এখন আমরা তো সবসময় একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করি, আপনিও তাই করবেন, ডক্টর নুরুল নবী। যখন অগণতান্ত্রিক একটা জিনিস বাড়তে একটা জায়গায় একটা ভয়ঙ্কর বিভীষিকার জায়গায় চলে গেছে, তখন সে আন্দোলনে যুক্ত হওয়ার মধ্যে আমি বিএনপি পন্থী সাংবাদিকেরও চাকরি তো যায়নি। যখন একটা বাসে আগুন লাগে, যাত্রীদের কাজ হলো বাস থেকে নামা প্রথমে, তারপরে পরের ট্রান্সপোর্টটা ধরা। এর মধ্যে সেই কাজটা কঠিন হয়ে যেতে পারে, সেই কাজটা সহজ হতে পারে, কিন্তু বাস থেকে প্রথমে নামতে হবে। আগুন লাগা একটা গভর্নেন্স উদাহরণ। এখন দেশের মধ্যে আগুন লেগে গেছে, দেশ এখন যা তা অবস্থা চলে করবেন। তাহলে দেশ থেকে আবার নামান, তাহলে বাস থেকে আবার নামেন। আপনি তো চলে এসেছেন এখানে, তাহলে দেশ থেকে কি 14 কোটি 16 কোটি জনগণকে নামাবেন এখন? আমি চলে এসেছি আজকে না, আমি চলে এসেছি 2019 সালে। ঠিক আছে, নাম্বার 1। আপনি গেছেন হয়তো 5 আগস্টের পরে, অনেকেই গেছেন। 16 কোটি জনগণকে নামাতে পারবেন? আমরা একটা ইলেকশনের জন্য কাজ করছি, কথা বলছি। ইলেকশনটা হোক, আপনারা আওয়ামী লীগকে বাদ দিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে। এবার এই পয়েন্টে আসছেন, আমরা যেহেতু অনেক ইস্যু আছে এসে গেছে, এই পয়েন্টটা আমি বলি। ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয়
আমার এই বইটাই আপনি পাবেন, জুলাই জাগরণের দিনলিপি। সেই সময়ে আমি লিখেছিলাম যে মতাদর্শ দিয়ে ইয়ে করতে হয় না, নিষিদ্ধ করার মধ্য দিয়ে হয় না, জামাতকে নিষিদ্ধ করেও লাভ হয়নি। আমি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো ঠিক আমি নতুন করে কিছু লিখতে চাই নাই, কারণ লিখে লাভ নেই। আমি ওই ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ার সময় যা ভেবেছিলাম লিখেছিলাম সেটাই আবার শেয়ার করি ফেসবুকে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার ঘটনাটা আমার সাই নেই, এটা আমি অ্যাপ্রুভ করি না। 32 নম্বরে ভাঙ্গার ব্যাপারে আমি অ্যাপ্রুভ করি না, আমি লিখে জানিয়েছি সেটা। কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিকে যে ঘাট ধরে নামা হলো, বঙ্গবন্ধু আমারও পছন্দের মানুষ, যদিও তার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা আমি ক্রিটিক করি, কিন্তু স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমি তাকে অবশ্যই খুবই খুবই হাই রিগার্ড করি। বঙ্গবন্ধুর মূর্তিটাকে নামানোটা আমার দুঃখ লেগেছে, কিন্তু এটা কিছু করার ছিল না, কারণ হাসিনা তার যত করাপশন, যত ব্যাড গভর্নেন্স, সেটাকে বঙ্গবন্ধুকে সামনে নিয়ে রেখে করেছেন। ফলে মানুষের ক্ষোভ যদি থাকে, হাসিনা তো পালিয়ে গেলেন, সামনে যেটা মূর্তি আছে সেটাকে নামানো হবে। যে কোনো গণ আন্দোলনের পরে গণ আন্দোলনের আগে একটা মূর্তি তৈরি করা হয় প্রচুর, এবং গণ আন্দোলনের পরে সেই মূর্তিকে নামিয়ে। তবে বলে দেখুন, এই যে ডক্টর ইউনূসও বলেন যে 32 নম্বর ভাঙা হয়েছে মানুষের ক্ষোভ থেকে। হ্যাঁ, সবাই বলে কাউকে পিটিয়ে মারা হচ্ছে মানুষের ক্ষোভ থেকে। এগুলো করে কি জাস্টিফাই করে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না তো। তাহলে কেন এখনো জাস্টিফাই করেন? এখনো কেন জাস্টিফাই করছেন? আমি কাজ করছি না তো। আপনি তো বলছেন, এই মাত্রই তো বললেন যে শেখ হাসিনা যা করেছে সেটি বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙা হয়েছে কারণ শেখ হাসিনার কর্মকাণ্ডের ফলাফল, যেটা জাস্টিফিকেশন না। এটা আমি সোশিওলজিস্ট হিসেবে, একজন অবজারভার হিসেবে আমি রিজনটা ব্যাখ্যা করছি। আপনি রিজনটা নিতেও পারেন, নাও নিতে পারেন। আপনি কেন মনে করছেন এই রিজন? আপনি কেন ভাবছেন এটা মেটিকুলাস ডিজাইনের অংশ? না না, মেটিকুলাস ডিজাইন টার্মটা আপনারা আওয়ামী লীগের যারা আছেন এখানে, কিংবা আওয়ামী লীগ করেন না না, আওয়ামী লীগের সমর্থক যারা, যেমন নুরুন নবী ভাই তো ছাত্রলীগ দিয়েছে। নবী ভাই একজন এনলাইটেন্ড পার্সোনালিটি। নবী ভাই ছাড়া কথা বলেন না। নবী ভাই ইজ এ এনলাইটেন্ড পার্সোনালিটি। উনি রেফারেন্স দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে কথাগুলো বলছেন। শুনেন, আমি তো এইভাবে ব্যাখ্যা করব, মেটিকুলাসটা বিশ্বাস করছেন না। না না, নুরুন নবী ভাইয়ের কথাটা আমি অতটা গ্রহণ করিনি। কারণ হলো, আপনি যদিও বলছেন যে উনার মতো বিচক্ষণ মানুষের কথা আমার শোনা উচিত, কিন্তু উনার যে ষড়যন্ত্র হিসেবে উনি যেটাকে পোর্ট্রে করলেন সেখানে যথেষ্ট এভিডেন্স নাই। উনি কেন করবে? সেটা তো সারা জগৎ করছে, সারা পৃথিবী করছে। বলেন, ট্রাম্প যে $1 মিলিয়ন কথা বললো, ট্রাম্পের দেখেন মালয়েশিয়ার $1 মিলিয়ন, আমার কাছে তো বলতে হবে যে $1 মিলিয়ন এই চ্যানেলে এসেছে। সরি, আপনি যে বলছেন হোলি আর্টিজানের, আপনি এদের এই যে জঙ্গি নিধনও, আপনি জঙ্গি সমর্থনেরও সমালোচনা করবেন, আবার ওদের সঙ্গে জামাতের সঙ্গে আপনি একটা অভিযোগ তুললেন, ওদের সঙ্গে গোপন একটা আতাত করেছে, আবার বলছেন ওদেরকে হত্যাটা বিচার বহির্ভূত হত্যা। আজম খান পাকিস্তান করে দেখছেন, জামাতের রাজনীতি একরকম, মাহাতির মোহাম্মদ কতগুলি হত্যা করেছেন। জামাতের রাজনীতি একরকম, আইএসআই এর রাজনীতি আরেক রকম, অন্যান্য ছোট ছোট ইসলামী দলগুলোর রাজনীতি। আপনি যদি সব এক জায়গায় করে ফেলেন তাহলে আপনি বিশ্লেষণটা সব এক জায়গায় করার বিষয় নয়। একটা বান্ডল করলে হবে না। দেশ গড়তে হলে, জঙ্গি দমনের দিকে যেতে হলে, জামাতের জঙ্গিবাদ, জামাতের সন্ত্রাসবাদ, আপনার আনসারুল্লাহ বাংলা টিমের সন্ত্রাসবাদ, শফিকুর রহমান তার ছেলে যে নতুন হিন্দাল যে দলটা করে আপনার সবগুলো বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলোকে পাহাড়ে পাহাড়ে নিয়ে ট্রেনিং করছিল, এতগুলো ছেলে নিখোঁজ হয়েছিল। শফিকুর রহমান আর তার ছেলে দুজনকে জেলে নেওয়া হলো, এখন দুজনই মুক্ত এবং দুজনে জামাতের আবার তাদের বৈধতা পেল, সবগুলো আপনার জন্য বৈধ হয়ে গেছে। তাহলে কি আপনি মনে করছেন যে এতগুলো অপরাধীকে ছেড়ে প্রথম সরকারে গিয়েই যখন সব অপরাধীকে মুক্ত বিহঙ্গের মতো ছেড়ে দেবেন, অপরাধের স্বর্গরাজ্য হবে না তো শান্তি রাজ্য হবে কি? আপনারা আন্দোলন করে একটি অপরাধের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছেন। আমরা আন্দোলন করেছি একটা সুন্দর সময়ের জন্য, দুঃখিত, সুন্দর সময়ের জন্য। সেটা যদি না হয় সেটার জন্য আমি দায়ী না। নবী ভাই এটার ব্যাখ্যা দিতে পারবেন, তিনি একজন বিচক্ষণ এবং অভিজ্ঞ একজন বীর। কিন্তু আমাকে এভিডেন্স সহ বলতে হবে যে এভিডেন্স সবই আছে, আপনি তো সার্চ দিলে সব পাচ্ছেন। ট্রাম্প তো সিআইএর সবগুলো গোপন তথ্য, আপনার মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য, সে এইভাবে দেখিয়ে লিস্ট দেখিয়ে উনি বক্তব্য দিয়েছেন, আপনি নামান না সেটা।
জাতিসংঘের প্রধান তিনি নিজেই বলেছেন যে ওনারা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি দিয়েছেন যে তোমরা আর মিশনে আসতে পারবে না, এবং তারা যদি মিশনে না আসে তাদেরকে এদের কথা মতো কাজ করতে হবে। রাইট চয়েস। তাহলে কি আপনারা একবারও 1400 মানুষ হত্যার কথা মানে অ্যাড্রেস করছেন না? 1400 মানুষ হত্যা কারা করেছে? 7.62 কি পুলিশের কাছে ছিল? এরকম নির্মম ভাবে যাদেরকে হত্যা করেছে পুলিশের কাছে গুলি ছিল না। ওটা তো আপনি হেফাজতের সমাবেশের মতো 85 জনের তালিকা বলে ফেলছেন। না, এটা আমি নিজে পড়েছি, জাতিসংঘের যে রিপোর্টটা সেখানে আছে। না, সেখানে তো আওয়ামী লীগের কর্মীরা আছে, পুলিশের সদস্যরা। হ্যাঁ, ওই যে আগের হিসাবে আপনি ছাড় দিতে যাচ্ছেন সেই দিনও আছে। না শোনেন, আমি এত মানে বায়াস লোক না, আমার কথা শুনেন। 1400 হলো 5 আগস্টের মধ্যে, 5 আগস্ট পর্যন্ত, তারপরের হিসাব জাতিসংঘ দেয়নি, এবং এটাও আমি রিকগনাইজ করি। সরকার তো হিসাব দিয়েছে, সেখানে 800 সরকারি হিসাব 834 জন। না, ওইটা এক একজন এক এক হিসাব দিয়েছে। আমি জাতিসংঘ বাংলাদেশ সরকার পুলিশ এটা তো ধরবেন, মানে পুলিশ এটা বলতে বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সরকারের হিসাব তো ধরবেন, অন্তর্বর্তীকালীন 834 জন। না, শোন, আমি বলছি আমি এটা ভালো করে পড়েছি। জাতিসংঘ সেটাকে যোগ করেছে, তারপর অন্যান্য সোর্স গুলো যোগ করেছে এবং ক্রস চেক করেছে। 1400 হতে পারে। জাতিসংঘ আমি কি যেতে পারি? হ্যাঁ, প্রায় শেষের দিকে আসলে আমি বায়াস লোক না, আমি বলি 1400 মধ্যে শেষ দিনের যেটা 5 আগস্ট বা 4 আগস্টে, তখন কিন্তু পাল্টা হামলা শুরু হয়েছে। সেই দিন পুলিশ এবং আওয়ামী লীগের বেশ কিছু সদস্য শেষ দিনে আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে মারা গেছেন। সেটার মধ্যে এটা থাকতে পারে, কিন্তু 5 আগস্টের পরে যে আবার পুলিশ হত্যা, আওয়ামী লীগের সদস্যদের হত্যা, সেগুলোর কথা আমি বলছি না। কিন্তু ওরা অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে ভিডিওতে শিবিরের ছেলেরা বলেছে, জামাতের ছেলেরা বলেছে। রিপোর্টটা আপনি আবার একটু দেখবেন। এইটা আমি দেখব না, আমি আপনাকে আন্ডারলাইন করে পাঠিয়ে দেব। আমি আপনাকে বলি 56 নম্বর অনুচ্ছেদ আপনি দেখবেন, আপনারা চেক করে 56 নম্বর রিপোর্টের 56 নম্বর অনুচ্ছেদে আছে যে টোটাল 1400, যার মধ্যে অন্যরাও আছে, সব মিলিয়ে। বুঝতে পেরেছেন তো? যাই হোক, নাম্বারটা ইম্পর্টেন্ট না। 700 তো কম সংখ্যা নয় ভাই। একটা স্বাধীন বাংলাদেশে 700 মানুষ মারা গেছে, এবং সেগুলো সুষ্ঠু তদন্ত কোথায়? আমাকে বলেন, এই গত 1 বছরে সরকার কি সেগুলো সুষ্ঠু তদন্ত করেছে? কারা কিভাবে এই 700 মানুষ মারা গেল? কোথায় রিপোর্ট? নো, একটি হত্যাকাণ্ডেরও তো আমরা কোনো তদন্ত রিপোর্ট দেখলাম না। কেন? ডক্টর ফাহমিদুল হক, আপনারা কি যেভাবে করে তখন রুখে দাঁড়িয়েছিলেন, আপনার কি মনে হয় না এখন সেরকম একটা রুখে দাঁড়ানোর আবার সময় এসেছে? ডক্টর ফাহমিদুল হক, রুখারুখির মধ্যে তো আছি।